ক্র্যাকভার্স বাংলাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো নিট এবং জেই অ্যাসপিরেন্টস। আজকে আমরা ফিজিক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সিগনিফিক্যান্ট ফিগার্স বা বাংলায় যাকে আমরা বলি তাৎপর্যপূর্ণ অঙ্ক। চলো একদম শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা না আমাদের প্রায় কনফিউজ করে। আচ্ছা, তোমরা ক্যালকুলেটরে 2.8 আর 1.12 যোগ করলে কি পাও? 3.92, ঠিক তো? কিন্তু জানো কি, ফিজিক্সের হিসাবে এর কারেক্ট অ্যান্সারটা হলো 3.9। অবাক লাগছে? ভাবছো এটা কেমন হলো? এটা কিন্তু কোনো অঙ্কের ভুল নয়, এর পেছনে লুকিয়ে আছে মেজারমেন্টের অ্যাকিউরেসি বা নির্ভুলতার এক দারুণ কনসেপ্ট। আর জানো তো, এই ধরনের একটা ছোট্ট ভুল নিট বা জেই এর মতো পরীক্ষায় তোমার র্যাঙ্ক কতটা পিছিয়ে দিতে পারে। এখানে প্রত্যেকটা নম্বর কতটা ভ্যালুয়েবল সেটা তোমরা আমার চেয়েও ভালো জানো। শুধু এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকার জন্য যদি নেগেটিভ মার্কিং হয়ে যায়, তাহলে র্যাঙ্ক কিন্তু অনেক নিচে নেমে যেতে পারে। তাই চলো আজকে টপিকটা এমনভাবে বুঝে নেব যাতে জীবনে আর কোনোদিন ভুল না হয়। তাহলে চলে আসা যাক আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরে। কেন 3.92 নয়, কেন 3.9? এর জবাবটাই লুকিয়ে আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে। বেসিক্যালি কোনো একটা মেজারমেন্ট কতটা নিখুঁত, কতটা প্রিসাইজ, সেটা বোঝানোর জন্যই আমরা এটা ব্যবহার করি। আর এটাই হলো পরিমাপের নির্ভুলতা বোঝার ফার্স্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ। আচ্ছা, তাহলে এর ডেফিনিশনটা কি? একদম সহজ ভাষায় বলছি, শোনো। যখন আমরা কিছু মাপি, তাতে কিছু ডিজিট থাকে যেগুলো নিয়ে আমরা 100% শিওর, ঠিক আছে? এগুলো হলো নির্ভরযোগ্য বা সার্টেন ডিজিট। তার সাথে ঠিক তার পরের প্রথম অনিশ্চিত বা আনসার্টেন ডিজিটটা, এই সবগুলোকে একসাথে আমরা বলছি তাৎপর্যপূর্ণ অঙ্ক। আসল কথা হলো, আমরা যে যন্ত্র দিয়ে মাপছি তার মাপার ক্ষমতার বাইরে গিয়ে এক্সট্রা ডিজিট লেখার কোনো মানেই হয় না। চলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো তুমি একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড মাপছ, আর তোমার রিডিং এলো 1.62 সেকেন্ড। এখানে 1 আর 6 এই দুটো ডিজিট হলো নির্ভরযোগ্য, এগুলো নিয়ে আমরা কনফিডেন্ট। কিন্তু শেষের যে 2, ওটা একটু অনিশ্চিত, কারণ ওটা তোমার স্টপওয়াচের সবচেয়ে ছোট মাপের কাছাকাছি। তাই এখানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্কের সংখ্যা হলো 3টে, 1, 6 আর 2। ঠিক আছে, ডেফিনিশন বুঝলাম, এক্সাম্পলও দেখলাম, কিন্তু আসল প্রশ্ন তো এখন শুরু। একটা নাম্বার দেখে আমরা চট করে কিভাবে বলবো যে ভাই এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার আছে? এর জন্য বেশ কয়েকটা সিম্পল রুল আছে। চলো এই রুলগুলো এক এক করে শেখা যাক, যাতে এই পাজল সলভ করতে আর কোনোদিন প্রবলেম না হয়। রুলগুলোকে মোটামুটি 3টে মেইন ক্যাটেগরিতে ভাগ করা যায়। ফার্স্ট, নন জিরো ডিজিটদের জন্য কি হবে? সেকেন্ড, জিরোদের জন্য কি হবে? আর এইখানেই সবার বেশি কনফিউশন হয়। আর থার্ড, দশমিক বিন্দুর ভূমিকা, যেটা পুরো গেমটাকেই চেঞ্জ করে দিতে পারে। ওকে, রুল নাম্বার 1, আর এটা হলো সবচেয়ে সহজ রুল। যে কোনো নন জিরো ডিজিট মানে 1 থেকে 9 পর্যন্ত যা কিছু আছে সবসময় সিগনিফিক্যান্ট, কোনো কথা হবে না। যেমন ধরো 123.45, এখানে 5টা ডিজিটই নন জিরো, তাই সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যা হলো 5। সিম্পল, তাই না? এবার আসল জায়গায় আসা যাক, রুল ফর জিরোস। আর এখানে কিন্তু গল্পটা জমে উঠবে। এই টেবিলটা ভালো করে ফলো করো। কেস নাম্বার 1, যদি কোনো জিরো দুটো নন জিরো ডিজিটের মাঝখানে ট্র্যাপড হয়ে যায় বা আটকে পড়ে, তাহলে সেই জিরোটা সবসময় সিগনিফিক্যান্ট হবে। যেমন 2.005, এখানে মোট 4টে সিগনিফিক্যান্ট ফিগার। ওকে। কেস নাম্বার 2, লিডিং জিরো, মানে নাম্বারের শুরুতে যে জিরোগুলো থাকে ওগুলোর কোনো ভ্যালু নেই, ওগুলো সিগনিফিক্যান্ট নয়। যেমন 0.0023, এখানে শুধু 2 আর 3 সিগনিফিক্যান্ট, মানে মাত্র দুটো। আর শেষে কেস নাম্বার 3, ট্রেইলিং জিরো, মানে শেষের জিরোগুলো। এগুলো হলো ভিলেন, এগুলো সিগনিফিক্যান্ট হতেও পারে আবার নাও পারে। এটাই সাসপেন্স। তাহলে এই ট্রেইলিং জিরোর সাসপেন্সটা দূর করবে কে? এর হিরো হলো দশমিক বিন্দু। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখো। যদি নাম্বারটার মধ্যে কোনো দশমিক বিন্দু না থাকে, তাহলে শেষের জিরোগুলো সিগনিফিক্যান্ট নয়। যেমন 12,300, এখানে শুধু 1, 2 আর 3 সিগনিফিক্যান্ট, মোট 3টে। কিন্তু যেই একটা দশমিক বিন্দু চলে এলো, অমনি শেষের জিরোগুলোর পাওয়ার বেড়ে গেল, এগুলো তখন সিগনিফিক্যান্ট হয়ে যাবে। যেমন 12.300, এখানে মোট 5টা সিগনিফিক্যান্ট ফিগার আছে, বুঝতে পারলে? বেশ, তাহলে আমরা এখন নাম্বার দেখে সিগনিফিক্যান্ট ফিগার বের করতে শিখে গেছি।
কিন্তু পরীক্ষার আসল খেলা তো শুধু চেনা নয়, ক্যালকুলেশনের সময় ঠিকভাবে অ্যাপ্লাই করা। কারণ জানো তো, যোগ বিয়োগ আর গুণ ভাগের জন্য কিন্তু ফাইনাল অ্যান্সারে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে তার নিয়মটা একটু আলাদা। এই স্লাইডটাকে সুপার ইম্পর্ট্যান্ট মার্ক করে রাখো। ক্যালকুলেশনের দুটো আলাদা নিয়ম মনে রাখার একটা সিম্পল ট্রিক বলছি। গুণ আর ভাগের কথা ভাবো টোটাল হিসেবে, তাই আমরা টোটাল সিগনিফিকেন্ট ফিগার দেখব আর তার মধ্যে যেটা সবচেয়ে কম সেটাকে নেব। অন্যদিকে যোগ আর বিয়োগের কথা ভাবো ডেসিমালের হিসেবে, তাই এখানে আমরা শুধু দেখব দশমিকের পরে সবচেয়ে কম কতগুলো ডিজিট আছে। ব্যাস, এইটুকুই যদি মনে রাখতে পারো কোনোদিন ভুল হবে না। চলো একটা গুণ বা ভাগের এক্সাম্পল দেখা যাক। ধরো আমরা ডেনসিটি বের করছি। এখানে 4.237-এ কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে? 4টে, ঠিক? আর 2.51-এ আছে 3টে। আমাদের নিয়ম কি ছিল? মিনিমামটা নিতে হবে। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সারেও শুধু 3টে সিগনিফিকেন্ট ফিগার থাকতে পারবে। তোমার ক্যালকুলেটর হয়তো 1.688047 এত বড় একটা নাম্বার দেবে, কিন্তু আমাদের সেটাকে রাউন্ড অফ করে লিখতে হবে 1.69। এবার আসা যাক যোগ বিয়োগের এক্সাম্পলে। এখানে আমরা 3টে নম্বর যোগ করছি। ফার্স্ট নম্বরে দশমিকের পর 2টো ডিজিট, সেকেন্ড নম্বরে একটা ডিজিট আর থার্ড নম্বরে 3টে ডিজিট। আমাদের নিয়ম কি? দশমিকের পর মিনিমাম কতগুলো ডিজিট আছে সেটা দেখব। এখানে মিনিমাম হলো একটা 18.0 থেকে। তাই ক্যালকুলেটরের অ্যান্সার 31.122 আসলেও আমাদের সঠিক অ্যান্সার লিখতে হবে 31.1, দশমিকের পর শুধু একটা ডিজিট রেখে। তাহলে আমরা বুঝলাম যে ক্যালকুলেশন করার পর অ্যান্সারটাকে রাউন্ড অফ করতে হয়। কিন্তু এই রাউন্ডিং অফ করারও কিছু স্পেসিফিক রুল আছে, যা না জানলে ফাইনাল অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। চলো সেই নিয়মগুলো জেনে নিই। রাউন্ডিং অফের বেসিক্যালি 3টে স্টেপ। স্টেপ 1, যে ডিজিটটাকে আমরা ফেলে দেব সেটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ডিজিটের সাথে 1 যোগ হয়ে যাবে। স্টেপ 2, যদি ডিজিটটা 5-এর থেকে ছোট হয় তাহলে আগের ডিজিটটা ওই রকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর স্টেপ 3, যেটা সবচেয়ে ট্রিকি, যদি যে ডিজিটটাকে বাদ দিতে হবে সেটা এক্স্যাক্টলি 5 হয়, তখন কি করব? তখন আমাদের তার আগের ডিজিটটাকে দেখতে হবে। এই স্পেশাল রুলটা ভালো করে বুঝে নাও, কারণ এখানেই ভুল হয়। যদি যে ডিজিটটা বাদ দিচ্ছি সেটা ঠিক 5 হয়, তাহলে তার আগের ডিজিটটা যদি অড বা বিজোড় সংখ্যা হয় তাহলে তার সাথে 1 যোগ হবে। যেমন 6.35 হয়ে যাবে 6.4, কিন্তু যদি আগের ডিজিটটা ইভেন বা জোড় সংখ্যা হয় তাহলে সেটা চেঞ্জ হবে না, ওই রকমই থেকে যাবে। যেমন 6.25 রাউন্ড অফ করলে 6.2ই থাকবে, অড হলে বাড়াবে, ইভেন হলে বাড়াবে না। এবার একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। ধরো তোমার কাছে একটা মেজারমেন্ট আছে 4.700 মিটার। এখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার? অবশ্যই 4টে, কারণ দশমিকের পরে জিরোগুলো সিগনিফিকেন্ট। ঠিক আছে, এবার তুমি একে মিলিমিটারে কনভার্ট করলে কি হবে? 4700 মিলিমিটার। কিন্তু এক্ষুনি তো আমরা শিখলাম যে 4700-তে ডেসিমাল না থাকলে মাত্র 2টো সিগনিফিকেন্ট ফিগার থাকে। তাহলে এটা কি হলো? ইউনিট চেঞ্জ করার সাথে সাথে কি মেজারমেন্টের প্রিসিশন কমে গেল? এত বড় অন্যায় তো হতে পারে না। না না, একদমই না। মেজারমেন্টের প্রিসিশন কোনোদিনও ইউনিট চেঞ্জ করলে বদলায় না। এই ধরনের সব কনফিউশন দূর করার জন্য আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে, আর সেটা হলো সায়েন্টিফিক নোটেশন। আমরা নাম্বারটাকে n গুণ 10⁻n এই ফরম্যাটে লিখব, আর রুলটা হলো n এর মধ্যে যা যা ডিজিট থাকবে সব সিগনিফিকেন্ট। ব্যাস, সব ঝামেলা শেষ। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো 4700 নাম্বারটাকে আমরা কতভাবে সায়েন্টিফিক নোটেশনে লিখতে পারি, আর প্রতিবার সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যাটা একদম ক্লিয়ার। যদি আমাদের মেজারমেন্টে 2টো সিগনিফিকেন্ট ফিগার থাকে, আমরা লিখব 4.7 × 10⁻3। যদি 3টে থাকে লিখব 4.70 × 10⁻3। আর আমাদের আগের প্রবলেমে যেমন 4টে ছিল, সেটার জন্য আমরা লিখব 4.700 × 10⁻3। এখন আর কোনো কনফিউশনের জায়গায় রইল না। আচ্ছা, আমরা অনেক কিছু শিখলাম। এবার চলো পুরো টপিকটাকে একটা ছোট্ট প্যাকেজের মধ্যে নিয়ে আসি। পরীক্ষার আগে রাতে কুইক রিভিশনের জন্য এই পয়েন্টগুলো খুব কাজে দেবে। এই 4টে রুল হলো তোমার ব্রহ্মাস্ত্র, একদম মাথায় সেট করে নাও।
নাম্বার 1 গুণ ভাগ ইজ ইকুয়াল টু মিনিমাম টোটাল ফিগার। নাম্বার 2 যোগ ভাগ ইজ ইকুয়াল টু মিনিমাম ডেসিমাল প্লেস। নাম্বার 3 ট্রেলিং জিরোজ উইদাউট ডেসিমাল ইজ ইকুয়াল টু নো ভ্যালু। আর নাম্বার 4 সাইন্টিফিক নোটেশনে n এর সব ডিজিট ইজ ইকুয়াল টু হিরো, মানে সবই সিগনিফিকেন্ট। আর শেষ করার আগে সবার জন্য একটা এক্সাম প্রো টিপ শোনো, যখন অনেকগুলো স্টেপের অঙ্ক করবে তখন প্রত্যেক স্টেপের পর রাউন্ড অফ করার ভুলটা করো না, তাহলে এরার বাড়তে থাকে। কি করবে? মাঝে স্টেপগুলোতে একটা এক্সট্রা ডিজিট রেখে ক্যালকুলেশন করো, একদম শেষে গিয়ে ফাইনাল অ্যান্সারটাকে রাউন্ড অফ করবে। এতে তোমার অ্যান্সার অনেক বেশি অ্যাকিউরেট হবে আর নম্বর কাটার চান্স থাকবে না। তাহলে আশা করছি তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সিগনিফিকেন্ট ফিগার্স নিয়ে তোমাদের মধ্যে যা যা কনফিউশন ছিল সব এখন ক্লিয়ার হয়ে গেছে। যদি আজকের এই ক্লাসটা তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট আমাদের অনেক ইন্সপায়ার করে। মন দিয়ে পড়াশোনা করতে থাকো, সাফল্য আসবেই। অল দ্য বেস্ট।